আজ ক্লাস 12-এর বাংলা বিষয়ের চতুর্থ সেমিস্টারের একটি গল্প। লেখিকা মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি। প্রথমে লেখিকা সম্বন্ধে কয়েকটি কথা বলে নিই। লেখিকা জন্ম 14ই জানুয়ারি 1926, তার মৃত্যু 28শে জুলাই 2016। ব্রিটিশ ভারতের ঢাকা শহরে জন্মগ্রহণ করেছেন তিনি। তিনি বিখ্যাত কথা সাহিত্যিক এবং মানবাধিকার আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত জায়গা যে আদিবাসী জনজাতি, তাদের অধিকারের জন্য, তাদের ক্ষমতায়নের জন্য তিনি কাজ করেছেন। তিনি তাদের হয়ে একাধিক লেখা লিখেছেন, তাদের আন্দোলনে শরিক হয়েছেন। 100-র বেশি উপন্যাস এবং 20-র বেশি ছোট গল্প তিনি লিখেছেন। তার ঝাঁসির রানী হলো প্রথম উপন্যাস। এছাড়া হারুন সালেমের মাসি ছোট গল্প, এছাড়া 1084 মার, অরণ্যের অধিকার ইত্যাদি তার উপন্যাস রয়েছে। আমাদের যে গল্পটি হারুন সালেমের মাসি, এটি তার স্তন্যদায়িনী এবং অন্যান্য গল্প সংকলন এখান থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন পুরস্কার, একাধিক পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, র্যামন ম্যাগসেসাই পুরস্কার, এই সমস্ত পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন, পেয়েছেন ভারতবর্ষের অসামরিক সম্মান পদ্মশ্রী, পদ্মবিভূষণ, বঙ্গবিভূষণ সম্মানে তিনি ভূষিত হয়েছেন। আমাদের যে গল্পটি হারুন সালেমের মাসি, এই গল্পটি এর নামকরণের মধ্যে একটা ইঙ্গিত রয়েছে। হারুন সালেম এর নামটার একটি মুসলিম নাম। একটি মুসলিম ছেলের সঙ্গে একজন হিন্দু রমণীর তার যে মাতৃত্বের সম্পর্ক, জাতপাত সম্প্রদায়ের ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেটাই যে সবচেয়ে বড়, মানুষের যে সবচেয়ে বড় পরিচয়, মানুষ, আমরা মানুষ, সেটাই যে সবচেয়ে বড়, ধর্ম পরিচয় নয়, সেটাই যেন এই গল্পে প্রতিষ্ঠা পেয়েছে। যত গল্প এগোবে, গল্পের ঘটনাক্রম এগোবে, ততই আমাদের কাছে সেই দিকগুলো পরিষ্কার হবে। সমাজের সংস্কার, সমাজের চিন্তা ভাবনা, মানুষের মধ্যেকার যে চেতনা, সংকীর্ণ মন, বাবার সঙ্গে ছেলের সম্পর্ক, ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক, কোন জায়গায় যে সামাজিক অধঃপতন কোন জায়গায় এসে পৌঁছেছে, ধর্মীয় বিভাজন কোন জায়গায় এসে পৌঁছেছে, সেই দিকগুলোই গল্পের লেখার পটভূমিতে বা সেই তৎকালীন প্রেক্ষাপটে সেটাকে কিন্তু আলোচনা করা হবে। বর্তমান সময়ে দাঁড়িয়েও তার কিন্তু ব্যতিক্রম নয়। গল্পটি তার কিন্তু একটি উদাহরণ। অঘ্রাণের সকালে জলের ওপর ঠান্ডা স্বর ভাঙেনি, বাস স্ট্যান্ডে চায়ের দোকানে উনুন ধরেনি, হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো। হারা বলে একটি ছেলে, যার সংক্ষিপ্ত নাম হারা, পুরো নাম হারুন সালেম, অঘ্রাণ মাসে যখন জলের ওপর ঠান্ডা স্বর ভাঙেনি, যখন অঘ্রাণ মাস পড়ে তখন হালকা হিমেল বাতাস, ঠান্ডা বাতাস দেখা যায়, হালকা হালকা ঠান্ডা পড়ে। তা সেই জলের ওপরে যে কুয়াশার আস্তরণ, তার ফলে জলের ওপর একটা চাদরের মতো, স্বরের মতো বলা হয়েছে, আস্তরণ পড়েছে। দুধের ওপর যেমন স্বর পড়ে, তেমনি জলের ওপর একটা ওরকম স্বর পড়েছে। সেই যখন সূর্যের আলো ফুটবে, আস্তে আস্তে সূর্যের আলোতে সেই আস্তরণটা লুপ্ত হয়ে যাবে, সরে যাবে, কিন্তু এখনো সূর্যের তেজ তেমনভাবে প্রখর হয়নি, তাই সেই আস্তরণটা এখনো রয়েছে, এটাই বলতে চাওয়া হয়েছে। বাস স্ট্যান্ডে চায়ের দোকানে উনুন ধরেনি, অর্থাৎ সকালবেলা চায়ের দোকানে খুব তাড়াতাড়ি খোলে, সেই চায়ের দোকানও এখনো খোলেনি, অর্থাৎ খুব ভোর, সেটাকেই বলা হচ্ছে। হারা গৌরবীর উঠানে, অর্থাৎ এতই ভোরে ভোরে গৌরবী বলে একজনের উঠোনে সে এসে দাঁড়ালো। হারার বয়স 7 হলে কি হয়, জ্বরে জ্বরে জীব এড়ে কথা ওর সড়গড় হয়নি এখনো। হারার বয়স 7 হয়েছে। 7 বছর বয়সে একটি ছেলে স্পষ্ট উচ্চারণ করতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু বারবার জ্বর হওয়ার জন্য তার জীব জড়িয়ে যায়। এরে মানে এখানে জড়িয়ে যাওয়া বলা হয়েছে, জড়িয়ে যায়, এজন্য সে সড়গড় হয়নি, তার কথা এখনো ভালোভাবে সে বলতে পারে না, সে সুন্দরভাবে বলতে পারে না, দক্ষতা তার হয়নি কথা বলার। মাঝে মাঝে কথা আটকে যায়। হারা বলল, মা ললে না মাসি, ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না। অর্থাৎ আমার মা, হারার মা, সে নড়ছে না বা তিনি নড়ছেন না, অনেক ডাকলেও সে তার মাকে, কিন্তু মা কোনো রা দিচ্ছে না বা সাড়া দিচ্ছে না।
গৌরবী ও নিরিনিয়ার থলি খুঁজছিল। নিরিনি যা দিয়ে ঘাস বা অন্যান্য লতা শাক পাতা যেগুলো হয় সেগুলো খুঁচিয়ে তোলা হয়, এবং থলি যার মধ্যে শাক পাতা রাখা হয়, অর্থাৎ কোনো ব্যাগ। হাতে নিড়িনি নিয়ে পেট কাপড়ে থলিটা গুজে, পেটের কাছে যে কাপড় রয়েছে যেটা গিট দেওয়া হয় সেখানে থলিখানা গুজে গৌরবী আর হারান মা বিলের ধারে খাল পাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে, যজ্ঞডুমুরের ডাল, দুব্ব ঘাস, বেলপাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে। এই যে গৌরবী এবং হারার মা এরা কি করে, বিলের ধারে, বিল একটা বড় জলাশয়, খাল, জলাশয়, সেই সমস্ত জলাশয়ের কাছে থানকুনি পাতা, যেগুলো পেটের রোগের জন্য খুব ভালো, এই থানকুনি পাতা বাটা বা চিবিয়েও অনেকে খায়। কচু শাক সেই সমস্ত জায়গায় হয়, সেই কচু শাক কাটে, যজ্ঞডুমুরের ডাল যেগুলো পুজোর কাজে লাগে, দুব্ব ঘাসও লাগে, বেলপাতাও লাগে, এই সমস্ত জিনিস তারা সংগ্রহ করে যশোদ বা যশোদাদের কাছে দেয়, যশোদা বা যশোদার মতো লোকদের কাছে দেয়, এবং তারা এই যশোদারা সকালের গাড়িতে কলকাতায় সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যায়, বিক্রি করে, এবং দুপুরবেলা তারা ফিরে আসে, সেই জিনিসের বিক্রি করার পয়সা তাদেরকে দেয়। গৌরবী যায় না। গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো, খুঁতো বা খুঁত আছে, অর্থাৎ সে ল্যাংড়া বলা যেতে পারে। গোড়ালি আর পাতা বাঁকা, গোড়ালি এবং গোড়ালি পায়ের যে গোড়ালি হয় যেটাকে বলা হয়েছে পায়ের পিছনের যে অংশ সেটা, আর পাতা, পায়ের পাতা একটু বাঁকা ধরনের, আঙুলগুলো পেছন দিকে একটু বাঁকানো রয়েছে, এই জন্য সে হাঁটতে পারে না। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। শাক পাতা গুগলি তুলতে হারান মার ওপরই ওর নির্ভর। গৌরবী এবং হারান মা দুজনে মিলে শাক পাতা, গুগলি, গুগলি এক ধরনের জিনিস, যেগুলো শামুক জাতীয় ছোট প্রাণী, খাওয়া যায়, মানুষ খায়, সেই গুগলি এগুলো তোলে। যেহেতু গৌরবী ঠিকঠাক হাঁটতে পারে না, তাই হারান মার উপরই তার অবলম্বন, হারান মাকেই বিভিন্ন কাজে হারান মা তাকে সাহায্য করে। ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই। হানুন সালেম নাম দেখে বোঝা যাচ্ছে সে মুসলিম এবং গৌরবী হিন্দু। এই দুজনে মিলে জিনিসপত্র সংগ্রহ করছে, পরস্পর জিনিসপত্র ধরছে। স্বাভাবিকভাবে মানুষদের মধ্যে সেই সময় হিন্দু ধর্মের মধ্যেই কত জাতপাত শ্রেণীভেদ রয়েছে, সেখানে ভিন ধর্মের একটি মানুষের ছোঁয়া জিনিস সংগ্রহ করছে, সেই জিনিসগুলো বিক্রি করবে, স্পর্শদোষের একটা ব্যাপার তো স্বাভাবিকভাবে এসেই থাকে। কিন্তু নিজেদের মতো একটা যুক্তিও তারা বার করে নিয়েছে যে এই যে জিনিসগুলো তারা সংগ্রহ করছে সেগুলো তো কারোর কোনো নির্দিষ্ট জায়গায় নয়, কোনো ব্যক্তিগত মালিকানায় নয়, খাল পাড়ে, পুকুর ধারে, ডোবার কাছে এই সমস্ত কিছু হয়েছে, কারো ব্যক্তিগত জিনিস নয়, ভগবানের নিয়মে বা আল্লাহর নিয়মেই সেগুলো হয়েছে। তাই সেগুলো যদি তোলে, পরস্পর যদি স্পর্শ করে, তাতে কোনো দোষ লাগে না, কারণ এগুলো ঈশ্বরের জিনিস, শাকে পাতায় কোনো দোষ নেই। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। আবার এটা ফ্ল্যাশব্যাকের কথা আর কি, পুরোনো কথা তার মনে পড়ছিল। এবার হারা তাকে ডাকতে এসেছে, তার মা কোনো শব্দ করছে না, আওয়াজ দিচ্ছে না। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। রা কারে না কেন, কেন আওয়াজ দিচ্ছে না, জানি না, র অর্থাৎ অপেক্ষা কর। গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাতের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল, ঘরখানি খুব উঁচু করে বেঁধেছিল, মাথা তুলে দেখতে হতো। গৌরবী যেহেতু তার পায়ের সমস্যা রয়েছে তাই পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল, ঘরামি মানে বাঁশ, তারপরে খড় বিচুলি ইত্যাদি দিয়ে যারা ঘর বানায় সেই ধরনের কাজ তিনি করতেন। ঘরখানা, তাদের যে ঘরটা সে বেশ উঁচু করে তিনি বানিয়েছিলেন, মাথা তুলে দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায়। ওর মাথার বালিশের নিচে রূপোর হাঁসুলির মতো চকচকে নিয়রচাঁদা সাপ ছিল। তার মাথার বালিশের নিচে রূপোর হাঁসুলি, হাঁসুলি এক ধরনের বাঁকানো অলংকার। এই হাঁসুলি থেকে একটি কিন্তু উপন্যাসের নাম আছে, হাঁসুলির বাঁকের উপকথা, যেটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সেই হাঁসুলির বাঁকের উপকথার কথা বলা যাচ্ছে। হাতের আঙুল থেকে, এই যে সাপ তাকে কামড়েছিল, নিয়রচাঁদা সাপ, হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল এবং সেই সাপের কামড়েই তার মৃত্যু হয়েছিল। মাদুর মুড়ে হারার বাবাকে উঠোনসই করবার পর ওর সমাজের লোকরাই ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল। এই যে হারার বাবা তার যে স্পর্ধা দেখিয়েছিল, যে এত উঁচু করে ঘর বানিয়েছে, তার মৃত্যুর পরেও তার প্রতি সেই
আক্রোশ তার প্রতিবেশীদের বা সমাজের লোকেদের কিন্তু কমেনি। তাকে যখন উঠোনে শুইয়ে রাখা হয়েছে, উঠোন শুই মানে উঠোনে শুইয়ে রাখা, তখনই তার লোকেরা ওহ ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি, কোঠাবাড়ি মানে পাকা বাড়ি বা ইট পাথরের তৈরি বড় অট্টালিকা তাকে বোঝায় বলে ব্যঙ্গ করে মাটিতে তার উদ্দেশ্যে থুতু ফেলেছিল। এতটাই নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিয়েছিল তার সমাজের লোকেরা। তখন হারান মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি। এত উঁচু ঘর বানিয়েছে যে যেটা সমাজের লোক ভালোভাবে দেখেনি। মনে করেছে কাঙালের আসপদ্দা, তুমি কাঙাল, তুমি নিঃস্ব, তুমি এত স্পর্ধা দেখাচ্ছ কেন? তোমার ছেলে বিবির ভিখিরির দশা, তুমি সামান্য ঘরামি, তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন? পালবাবুরা সে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, তাদের থেকে উঁচু ঘর তোলো, তোমার এত স্পর্ধা? সেই ঘরেই শুয়েছিল হারান মা। রোজই ও রাতে জ্বর হয় আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে কাঁদে। হারান মার প্রতি রাত্রেই জ্বর হয় এবং সে চোখের ওপর হাতটা দিয়ে শুয়ে শুয়ে কাঁদে, যাতে এই হাতটা এমনভাবে রাখে যে চোখটা দেখা যায় না। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। এই যে চোখের ওপর হাত রাখা অবস্থায় হারান মা শুয়েছিল, তাই ভাবলো গৌরবী হয়তো হারান মা শুয়েই আছে চোখের ওপর হাত দিয়ে, তাই তার ভুল হয়ে গেল। এই অর্থেই তার ভুল হয়ে গেছে। তার ভুল হয়েছে সে ভাবছে হারান মা হয়তো চোখের ওপর হাত রেখে কাঁদছে। তা বলছে অলো কাঁদিস নাকি বলে নিচু হয়ে গৌরবী মুখ তুললো। নিচু হয়ে গৌরবী দেখার চেষ্টা করলো, তারপরে সে মুখ তুললো এবং বুঝতে পারলো যে হারান মা বেঁচে নেই। পেছনে সরে এলো, দরজার কপাট ঠেলে দিয়ে, অর্থাৎ দরজার যে পাল্লা যেটা রয়েছে যা দিয়ে দরজাটা বন্ধ করা হচ্ছে, সেটা ঠেলে দিয়ে দরজাটা বন্ধ করে সে বলল হারাকে ডেকে, খবর দে হারা কাকাকে, বল মাসি ডাকে। হারার কাকা আছে, সে তার দূর সম্পর্কের কাকা, তাকে ডাকতে পাঠালো গৌরবী হারাকে, বল আমি ডাকছি। হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মোট বয় অর্থাৎ জিনিসপত্র কুলির কাজ করে, মূলত বাস স্ট্যান্ডে থাকে, লোকে জিনিসপত্র বয়ে নিয়ে যায়। আজ ছিল না। দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল। মুসলিম সম্প্রদায়ের মানুষদের মৃত্যুর পরে কবর দেওয়া হয়, মাটি দেওয়া হয়। গৌরবী বলল সঙ্গে যা হারা, মাটি দে, অর্থাৎ কবর দেওয়া হবে, মাটি দিবি। বিকেলের পড়ন্ত আলোয় একা একা জগডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবী নিজের জন্য বড় কষ্ট হলো। হারান মা ছেলের হাতে মাটি পেল, ভাগ্যে ছিল, নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল। আমি বা কোথায় মরবো, কে মুখ সলা করবে কে জানে। এই যে গৌরবী যার কথা বলা হয়েছে, তার জীবনযাত্রা, তার জীবনের উপাখ্যান, জীবনের বিবরণ এই গল্পে বারবার তুলে ধরা হবে। সে গৌরবীর সামান্য বিষয় নিয়ে আক্ষেপ, হারার মা মারা গেছে, হারা মাটি দিয়েছে, এটা যেন একটা বড় একটা মানুষের জীবনের শেষ জীবনের একটি বড় চাহিদা, বড় একটি আহ ইচ্ছে, যেটি হারার মা পূর্ণ করতে পেরেছে। কিন্তু গৌরবী তার জীবনের শেষে যখন সে মৃত্যুর কোলে ঢলে পড়বে, তখন তার সন্তান তার মুখে আগুন দেবে কিনা তা নিয়ে সে চিন্তিত। সে নিজের ঘরে শুয়ে মরেছে, গৌরবীর হারার মা তার কপালে সেটা ছিল, অর্থাৎ বেশ সে ভাগ্যবতী, তাই এই ধরনের সে ভাগ্য পেয়েছে। হয়তো তেমনভাবে খেতে পড়তে কিছুই পেত না, কিন্তু নিজের ঘরে শুয়ে মরেছে, তার সন্তান তাকে মাটি দিয়েছে, এটাও যেন এই সমস্ত গরিব মানুষদের কাছে একটা পরম ভাগ্যের ব্যাপার, পরম পুণ্যের ব্যাপার। সেই পুণ্য, সে ভাগ্য, সে কি গৌরবীও কি সেই পুণ্য অর্জন করতে পারবে? সেই ভাগ্য কি তারও হবে? তার সন্তান তার মুখে আগুন দেবে, নিজের ঘরে শুয়ে মরবে। এই সব সময়ে যখন এই ধরনের ঘটনা ঘটে, কোনো মানুষ মারা যায়, এই ধরনের ঘটনা সে প্রত্যক্ষ করে, তখন গৌরবীর বড় কষ্ট হয়। ও রেল লাইনের দিকে চেয়ে থাকে, কয়েকটা স্টেশনের পথ মাত্র, সেখানে গৌরবী সমাজের লোকেরা জমি পেয়েছে, ঘর বেঁধেছে, ওর ছেলে নিবারণ সেখানেই আছে। গৌরবী এখানে ছেলে ছাড়া, তার আত্মীয় পরিজনদের ছাড়া সে একাকী বসবাস করছে, একাকী থাকছে। আর তার ছেলে কয়েকটা স্টেশন পরে গৌরবী সমাজের লোকেরা, মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সেখানে বসবাস করছে, তারা থাকছে। গৌরবীর সেখানে থাকার সুযোগ হয়নি। গৌরবীও থাকতে পারতো, নিবারণ থাকতে দিল না, তার ছেলেই তাকে থাকতে দেয়নি। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, সংসারে যখন নতুন বউ আসে, অর্থাৎ ছেলেকে বিয়ে দেওয়া হয়, অনেক সময় ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ির বনিবনা হয় না, তখন
আলাদা হয়ে যেতে হয়, এমন ঘটনা দেখা যায় বিভিন্ন জায়গায়। গৌরবীর কপালে কিন্তু সেই ঘটনা ঘটেনি। বউ কিছু বলার আগে, ছেলের বউ কিছু বলার আগেই ছেলেই বলেছিল, এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দিব। এখন পুটির কাছে অর্থাৎ তোমার মেয়ের কাছে চলে যাও, মাঝে মধ্যে আমি খবর দেব, আমার কাছে এসে থেকো। মেয়ের কাছে কেন মনে নাই? তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। নিবারণ অর্থাৎ তার সন্তান, তার ছেলে অনেক কিছু মনে করে রাখে। প্রতিহিংসা মানে পুরনো দিনের ঘটনা মনে রেখে সেই জিনিসটা করা, যেটা আগে বলে রেখেছিল, যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা মনে রেখে কিছু করা, সেটাই প্রতিহিংসা, সেটাই বলা হয়েছে। সে কোনো কিছু ভোলে না। বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, টর্চ, সাইকেল কিনে দিয়েছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সাইকেলটা দেখতে দেখতে বলেছিল, সব একজনকে দিবি, তোমার একটা সন্তান? অর্থাৎ যখন পুটি বা যার কথা বলা হয়েছে তার বোন বা দিদি যাই হোক না কেন, তাকে যখন বিয়ে দেওয়া হয়েছিল, তখন বাসের কন্ডাক্টরকে জামাই করার জন্য কিছু কিছু জিনিস যৌতুক হিসাবে, পণ হিসাবে, সেই সময়কার পণ খুবই সামান্য, সেই সময় দাঁড়িয়ে যদিও তার অনেক দাম, ঘড়ি, সাইকেল এবং টর্চ এগুলো দেওয়া হয়েছিল জামাইকে। তো যার গচ্ছিত টাকা পয়সা ছিল তার থেকেই, সেই সঞ্চয় থেকেই ভেঙে এই সমস্ত কিছু দেওয়া হয়েছিল। যখন সাইকেলটা দেওয়া হচ্ছে জামাইকে, তখন নিবারণ বলেছিল যে সমস্ত কিছুই একজনকে দিবি, অর্থাৎ সব বোনের জামাইকে দেওয়া হবে, সে কিছুই পাবে না। বাবা এবং ছেলেতে এই বিষয়টা নিয়ে খুব ঝামেলা লেগেছিল। গৌরবী বলেছিল, তোর এত রিস কেন, তোর এত হিংসে কেন, প্রতিহিংসা কেন? সময় পুটি আমায় ভাত দিবে, সময় হলে হয়তো মেয়েও আমাকে ভাত দেবে, পুটি বা মেয়ে যার কথা বলা হয়েছে। কোন মেয়েটা আজকাল মা বাবাকে দেখে না বল? কোন মেয়েটা আজকে মা বাবাকে দেখে না? আজকে এতদিন পরে যখন নিবারণ এখন সমর্থ হয়েছে, সে উপার্জন করে, এখন সে কিন্তু সেই উপার্জনের টাকায় মাকে দেখতে চায় না। কারণ মা বলেছিল পুটি আমাকে ভাত দেবে, যাও না তাহলে পুটির কাছে, পুটি তোমাকে ভাত দিক, ভালো সময় বোঝা যাবে। নিবারণ বলেছিল, হ্যাঁ ঠিক আছে, সময় হলে আমি দেখব। সেই সময়টা আজকে উপস্থিত, সেই কথাটা সে মনে রেখে তার মাকে আর ভাত দিতে চাইছে না। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলেছে, মেঝে পাকা করেছে, নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার করেছে। সে আজ 8 বছরের কথা, 8 বছর আগের কথা সে মনে রেখে আজকে তার মায়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা, মেয়েও এ বাড়ি ও বাড়ি কাজ করে। গৌরবী আজ 6-7 বছর ধরে এই গ্রামে আছে। বাসের চাকরি হারিয়েছে তার জামাই, মেয়ের জামাই। মেয়ে লোকের বাড়িতে কাজ করে, কারণ তাদের উপার্জন খুবই সামান্য। সেই রকম বাড়িতে তার, গৌরবীর, তার জামাইয়ের বাড়িতে গিয়ে থাকা, সেটা কি শোভন? সেটা কি ভালো দেখায়? স্বাভাবিকভাবে ছেলের কাছ থেকেও সে বিতাড়িত হয়েছে, মেয়ের কাছেও সে পরিস্থিতির কারণে থাকতে পারছে না। স্বাভাবিকভাবে সে এই রকম জায়গায়, এমন একটি অজপাড়া গায়ে, পাণ্ডব বর্জিত জায়গা যেখানে লোকজন থাকে না, সেই জায়গায় সে উঠে আসতে বাধ্য হয়েছে। তাও 6-7 বছর ধরে সে একাকী এখানে রয়েছে। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা থেকে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ বলে একজন, বড় জোগাড়ে মানুষ, অর্থাৎ বেশ পরিশ্রমী এই মুকুন্দ। হাতে পায়ে অসুরের মতো বল, ক্ষমতাশালী। এ তল্লাট দিয়ে 3-4 জায়গায় সে জমি করে ফেলেছে। এই এলাকা দিয়ে 3-4টে জায়গায় সে নিজের জায়গা জমি করেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। যদি মানুষজন না থাকে কোনো জায়গায়, তাহলে সেই জায়গাটা বেদখল হয়ে যায়, জবরদখল হয়ে যায়। তাই এই জায়গাটায় গৌরবীকে সে এনে রেখেছে। অর্থাৎ গৌরবীকে এখানে এনে রাখার পেছনেও কিন্তু মুকুন্দর একটি বড় স্বার্থ রয়েছে। ঘরটুনি ধরে বসে থাকো পিসি, নিবারণ যা হয় দেবে, উঠোনে যা হয় দুটো শাক পাতা আঁচজে খেতে পারবে না? অর্থাৎ এই যে ঘরটুকু রয়েছে, সেই ঘরে তুমি থাকো, নিবারণ যদি কিছু দেয় তাহলে তুমি নিবারণ থেকে তো পেলেই, আর এই যে উঠোন রয়েছে সেখানে দুটো শাক পাতা চাষ করে, আজ্জে মানে চাষ করে বা উৎপাদন করে তুমি খেতে পারবে না? অর্থাৎ তুমি সেখানে উপার্জন করে বা উৎপাদন করে সেখানে খাবে। গৌরবী যেখানে কিছুই পাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে মুকুন্দর এই যে উপকার, সেটা সে সর্বান্তকরণে সমর্থন করে তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বলছে, বেঁচে থাক বাপ বলে গৌরবী এখানে এসে উঠেছিল। বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম, খুব ভেতর দিকে গ্রাম। গ্রাম বললে হয়, না বললেও হয়, না বড় রাস্তার উপরে, না শহরের খুব কাছে। গৌরবী ভেবে পায়নি এরকম একটি জায়গায় সে কেমন করে একবেলা দুটো ভাত জোটাবে, কিভাবে সে ভাত খাবে এখানে, কারণ চাল কেনার পয়সা দরকার।
নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু, প্রাইভেট বাসে সেখানে সে টিকিট দেয়। মাকে মাসে 5টা করে টাকা দিয়েছিল মাস, তারপর আর দেয়নি। খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে, গ্রামে যেগুলো পাওয়া যায়। কাঠের আগুনে তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কথা মনে পড়েছে। একা একা যখন সে থাকে কাঠের আগুনে, যখন কোনো কিছু কাজ করে বা রান্না বসায়, তখন তার রূপকথার মতো অনেক প্রাচীন কালের যে পুরনো দিনের কথা, সে যখন মেয়ে অবস্থায় ছিল, তার যখন নতুন বিয়ে হয়েছিল, সেই দিনগুলোর কথা, সেই স্মৃতি সে রোমন্থন করে, সেই দিনের কথা সে ভাবে। ফেলে আসা দেশে ঘরে শোনা কথা, যেই দেশ সে ফেলে চলে এসেছে সেই দেশের কথা, পুকুর ঘাটে যখন বাসন মাজতে মাজতে একজন অপরজনের সাথে কথা বলে, সেই সমস্ত কথা তার মনে পড়ে। পারুলের মা, মেয়ারে কেমন বা বিয়া দিছ? কেউ হয়তো জিজ্ঞেস করলো কোনো পারুলের মাকে যে মেয়েকে কেমন বিয়ে দিয়েছো? ভালো দিদি, 4 ওয়াক্ত গরম ভাত খায়। ভালোর নিদর্শন কি? 4 বেলা গরম ভাত খেতে পারেন, এটা হলো ভালোভাবে থাকার নমুনা। বর্তমান সময়ে দাঁড়িয়ে তার সাথে কিন্তু কোনো মিল পাওয়া যাবে না। এখন অনেক মানুষই শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে এখনো অনেক মানুষ অভুক্ত থাকে, কিন্তু 4 ওয়াক্ত গরম ভাত খাওয়ার যে ব্যাপারটা, এখন হয়তো মানুষের সেই অভাবটা এখন তেমন নেই, কিন্তু সেই সময় কতটা মানুষের অভাব 4 ওয়াক্ত গরম ভাত খেতে পারে এমন বাড়িতে বিয়ে দেওয়া, সেটা একটা বড় সৌভাগ্যের বিষয়। গৌরবীকে দেখে দেখে এই হারান মা বলেছিল, যখন যেমন তখন তেমন চললে আমানই জোটে না, আমাদের জোটে কেমন করে? এই গৌরবীকে দেখে হারান মা বলেছিল, যখন হারান মা গৌরবী যখন প্রথম এসেছিল, হারান মা গৌরবীকে দেখতে পেয়েছিল, তখন তাকে দেখে বলেছে, যখন 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 যেমন তখন তেমন, সেইভাবেই তো আমাদের চলতে হয়। তাতেই আমাদের সবসময় পান্তা ভাতের যে জলীয় অংশ, তাকে বলে আমানি। পান্তা ভাত, জল জল দেওয়া যে পান্তা ভাত, সেটাকে বলা আমানি, সেটাই জোটে না আমাদের। তাহলে কিভাবে জুটছে? কেমন করে জুটছে তোমাদের? নারকেল পাতা চাচ্ছ, নারকেল পাতা, নারকেল গাছের যে পাতা সেটা চেঁচে কাঠিটা বার করতে হয়, সেটাকে কুস্তে বাঁধো, অর্থাৎ ঝাঁটার মতো করে বাঁধো। শাক, গুগলি, জগ্গুডুমুরের ডাল এই সমস্ত সংগ্রহ করে যোশীদের দাও, বিকেলে তোমাকে পয়সা দিয়ে দেবে। এইভাবে কিছু টাকা উপার্জন করা যায়। হারানমার নামটা অব্দি গৌরবী জানতো না। শুধু রমজানের মাস যখন ধর্মপ্রাণ মুসলমান যারা, তারা এই রমজানের মাস প্রতি মাস পালন করে, প্রতি মাস সেই মাস ধরে তারা সকালবেলা অন্ধকার থাকতে খাওয়া দাওয়া করে এবং সারা দিনে খাদ্য গ্রহণ করে না, এবং সন্ধ্যা যখন দিনের আলো ফুরোয় তখন আবার খাবার গ্রহণ করে। মাসের শেষে পবিত্র ঈদের উৎসব পালন করা হয়। এই যে রমজান মাস যখন রোজা রাখা হয় 1 মাস ধরে, এই যে রোজার মাস, সেই রোজার মাসের রোজা পালন করতে দেখে বুঝেছিল যে ওদের সমাজ আলাদা, না হলে তার আগে পর্যন্ত সে উপলব্ধি করতে পারেনি। আমার পা ল্যাংড়া, আমি শহরে যাই না, তুই যাস কেন? যাস কেন মানে যাস না কেন, হয়তো এটাই বলতে চেয়েছে। গৌরবী জিজ্ঞেস করেছিল যে আমার পা তো ল্যাংড়া, আমি পায়ে হাঁটতে পারি না, তাই শহরে যায় না, তো তুই কেন যাস না? গৌরবী হারান মাকে জিজ্ঞেস করেছিল। হারান মা নিঃশ্বাস ফেলে বলেছিল, ডরাই দিদি, ভয় হয়, ভয় হয়। শহর এত বড় জায়গা, সেখানে কোনোভাবে যদি হারিয়ে যাই বা অন্য কোনো অঘটন ঘটে। না, গৌরবী দাওয়ায় উঠে বসেনি হারান মা রান্নার সময়। যখন রান্না করেছে গৌরবী, তখন হারান মা দাওয়ায় বা বারান্দায় উঠে বসেনি, কিন্তু উঠোনে বসেছে, উকুন বেচেছে। একই সঙ্গে দুজনে বসে বসে হাঁটুরেদের বাজারে ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা, থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়িয়েছে। তারা বসে বসে একে অপরের সঙ্গী হয়ে উঠেছে। উকুন বেছে দিয়েছে। হাঁটুরেরা, অর্থাৎ যারা হাট থেকে বাড়ি ফিরছে, তারা বাজার থেকে ফেরার পথে যে বাঁধাকপির বুড়ো পাতা ফেলে দিয়ে গেছে, রাস্তায় পড়ে যাওয়া, থেতলে যাওয়া বিলিতি বেগুন, মূলত টমেটোকে বিলিতি বেগুন বলা হয়, সেই সমস্ত কিছু তারা কুড়িয়েছে। সেই সমস্ত কিছুই তাদের কাছে একটা পরম পাওয়া, তা দিয়েই হয়তো রান্নার উপকরণ হিসাবে তারা সেগুলোকে গ্রহণ করেছে। এতটাই দুর্বিষহ কষ্টকর জীবন ছিল তাদের, বা জীবন তাদের। সেই হারান মা ড্যাং ডেঙিয়ে চলে গেল, অর্থাৎ বেশ আনন্দের সঙ্গে খুশিতে সে মৃত্যুবরণ করলো। বড় দুঃখ হলো গৌরবীর হারান মায়ের জন্য। তারপর মনে হলো তার চেয়ে হারান মা ভাগ্যবতী। হারান মা নিজের ঘরে শুয়ে মরেছে, তার ছেলের হাতে মাটি পেয়েছে। হারার বা কি হলো যোশী? ওর কাকা নিয়ে গেল? যোশী বা যশোদাকে সে জিজ্ঞেস করলো, হারার কি হলো? ওর কাকা কি ওকে নিয়ে গেল? কে জানে মা। যোশী প্রায় ছুটে চলে গেল। যোশীরা হাঁটে না, ছোটে।
আসলে ওরা চাল বয়, শহরে যায়, সঙ্গে শাক পাতা, নারকেল পাতার কাঠি যা পায় নেয়। দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না। এই যোশী বা যশোদা যার কথা বলা হয়েছে তারা খুব ব্যস্ত। সকালবেলায় এই ব্যস্ততা আরো বেশি থাকে। তারা গ্রাম থেকে শহরে চাল নিয়ে যায়, চাল বিক্রি করে। এছাড়া শাক পাতা, নারকেল পাতার কাঠি এই সমস্ত কিছু যা তারা পায় তারা নিয়ে যায়। এই সকালবেলার ব্যস্ততা বেশি থাকার জন্য তারা কথা বলতে পারে না। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায়ই ওর উঠোনে বসে থাকে, গাছের ছায়ায় ঘুমোয়। মার গাছের ধুদুলটা, চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড়, শরীর রোগা, উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব, যেন ও সব জানে। এই যে অল্প বয়সে মানুষের যে অভিজ্ঞতা, এই পরিস্থিতির মধ্যে পড়ে যে অভিজ্ঞতা সঞ্চয় মানুষ করে, তাতে অল্প বয়সেই যেন বিজ্ঞ হয়ে যায়। এই যে বিষয়টা, সেটাও কিন্তু হারার জীবনে ঘটেছে। উপোস করতে করতে তার অভ্যাস হয়ে গেছে, এবং উপোস করাটা অভ্যাস হয়ে একটা বিজ্ঞ ভাব তার মধ্যে চলে এসেছে। সমস্ত কিছুর সাথেই সে যে পরিচিত, সেটাই সে বলতে চায়। কাকার সাথে গেল বুঝি, ভাবতেই ওর কষ্ট হলো। আজ বছর ধরে হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে। এই যে হারার মা, গৌরবী একা হয়ে গিয়েছিল, এই নিঃসঙ্গতা কিন্তু ভুলে গেছিল হারা এবং হারার মা তার সঙ্গে ছিল বলে। ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো, কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়। এখন তো সে আবার নিঃসঙ্গ হয়ে পড়েছে। হারার কাকা যদি নিয়ে যায়, হারার মা মারা গেছে, এবার সে আবার একা হয়েছে। এখন সে কি করবে, কিভাবে তার বাকি দিনগুলো কাটবে? তাই সে ভাবছে যে তার ছেলের কাছে গিয়ে দাঁড়ায়, তাহলে কি ছেলে তাকে বাড়িতে আশ্রয় দেবে না? দুটো ভাত দে নিবারণ বলে যদি কেঁদে পড়ে, নিবারণ মাকে কি ফেলে দেবে? ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরলো। পাতা চেঁচে কাঠি বের করা বেশ কাজ, অনেকটা সময় তাতে যায়। এখন তার অফুরন্ত সময়, কিভাবে সময় কাটাবে সে বুঝতে পারছে না। বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায়। সন্ধেবেলায় একগাল খুদ চিবিয়ে, ভাঙা চালকে বলে খুদ, সেই খুদ চিবিয়ে এক ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয়। বাড়ি ফিরে গৌরবী দেখলো উঠানে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই? কাকা আসতে বন্য, অর্থাৎ কাকা আসতে বলেছে এখানে। বন্য যেতা খুশি সেটা গিয়ে মর্গা, যেখানে খুশি যা। সে কি বন্য? মানে বলল। হারা আঙুলের কর গুনে গুনে মনে করতে করতে বলল, কাকার ঘরে কাকি নেই, কাকা টেনে ঘরে দেশে দেশে যায়। কাকার ঘরে কাকি নেই, অর্থাৎ কাকা হয়তো অবিবাহিত। কাকা টেনে টেনে ঘোরে, ট্রেনে ট্রেনে ঘোরে, তাই কাকার নির্দিষ্ট থাকা খাওয়ার জায়গা নেই, তাই তাকে তাড়িয়ে দিয়েছে। তো নিজের কাকা? মা বলতো নিজের নয়। তো নিজের কে আছে? মা বলতো কেউ নাই। যা, দাওয়ায় খেয়ে শোগা, দাওয়া বা বারান্দায়, সেখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। গৌরবী নিজে একগাল খুদ খেলো, হারাকে অল্প কিছু একগাল দিল। তারপর চাটাই বিছিয়ে, চাটাই মানে বাঁশ, তাল পাতা, খেজুর পাতা ইত্যাদি দিয়ে বসা বা শোয়ার যে জায়গা করা হয়, জিনিস বানানো হয়, সেটাকে বলা হয়েছে। বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিন্তে ওর মাথা ঘুরে গেল যে হারা কি ওর কাছেই থাকবে নাকি? হারার কাকা নেই, কাকা তাড়িয়ে দিয়েছে, হারার মা মারা গেছে, হারার তো কেউ নেই, তাহলে হারা কার কাছে থাকবে? কি বিপদ, কি বিপদ! ওর নিজের বলতে কেউ নেই। হারার মার কথা মনে পড়লো। ছেঁড়া কাপড় গেরো দিয়ে পরা, ছেঁড়া কাপড় গিট দিয়ে বা আবার ঘুরিয়ে যে পরে, সেইভাবে ঘুরিয়ে পরা, রোগা ছিপছিপে মানুষ, এক মাথা রুক্ষ চুল, রুক্ষ শুকনো চুল, চুলের বাহার খুব সুন্দর, কোকড়া চুল, ফুরফুরে, গলায় একটা মাদুলি আছে, মাদলের মতো ছোট্ট, সুতো দিয়ে বাঁধা। দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। এমন গরিব দেখলে গৌরবীর বহুকালে শাশুড়িরা বলতো, এমন গরিব মানুষকে যদি কেউ দেখতে পেত, গৌরবী যখন বহুকাল ছিল, যখন বিয়ে হয়ে এসেছিল, তার শাশুড়িরা এরকম গরিব মানুষকে দেখতে পেলে বলতো, তাদের প্রতি দয়া মায়া হতো, বলতো তেল জল দেও, মাথায় দেও, এই মানুষটা তেল দিতে পারছে না, তেল দাও, মাথায় দেও, ভাত দাও, পেটে খাও, একটু তাকে খাওয়ার ব্যবস্থা করো। অর্থাৎ কত সহানুভূতি, ভালোবাসা সেই সমস্ত মানুষদের মধ্যে ছিল। বর্তমানে যেন সেই সমস্ত কিছুই এখন আর নেই। হারান মার কথা এটা পড়া হয়েছে। নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি, যদি তার নিজের কেউ থাকতো? অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর। হারান মার সাতকুলে কেউ নেই, অর্থাৎ তার কেউ নেই। সাতকুলে কেউ নেই বলতে অর্থাৎ তার কোনো সে সম্পূর্ণভাবে একাকী, অনাথ, এটাই বোঝানোর জন্য এই কথাটি ব্যবহার করা হয়েছে। তাতে গৌরবী কি করবে? তার নিজের আত্মেটা অন্য জোটে কি জোটে না? তাছাড়া গৌরবী কেমন করে বা হারাকে ঠাঁই দেয়? হারা তো তার ধর্মেরও নয়, তার সমাজের লোকও নয়। কিভাবে সে তাকে ঠাঁই দেবে? এটা স্বাভাবিকভাবে বড় চিন্তার মতো তার মনের মধ্যে উদয় হতে লাগলো। হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোপাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বুঝি মার কথা ভাবে।
গৌরবী অস্ফুটে অল্পভাবে অস্পষ্টভাবে সে উচ্চারণ করলো যে মার কথা ভেবে হয়তো সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল, হারার গায়ে হাত দিয়ে বলল, কাঁধ ফিরে শো হারা, স্বপ্ন দেখিস? ভয় কি? ভয় নেই, স্বপ্ন দেখছিস? গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝলো। দিন মানে ও যা পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়। স্বপ্নে গৌরবীর মাথায় তেল জবজব করে, পরনে গোটা কাপড়, পেটে ভাত। স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে। আর স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। সেখানে থানকুনি পাতা, দুব্বো ঘাসের মেলা, মাদার গাছের ছায়ায় ঢেকি শাকের জঙ্গল। এত শাক পাতা সব দুহাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো এই তো স্বর্গ। তার স্বর্গ আর হারান মার স্বর্গ কি এক হতে পারে? নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? গৌরবী গরিব। গৌরবী তার ছেলে, তার মেয়ের কাছে সে থাকতে পারেনি। তো খুব দারিদ্র্যের সঙ্গে সে দিন কাটাচ্ছে। দিনের দিনে অনেক কিছু সে পায় না, কিন্তু যে সে যখন স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে সে অনেক কিছু পায়। স্বপ্নে এমনি সময় সে মাথায় তেল দিতে পারে না, কিন্তু স্বপ্নে মাথায় তেল জবজব করতে থাকে। পরনে ছেঁড়া কাপড় থাকে, স্বপ্নে সে গোটা কাপড় পরে। পেটে থাকে ভাত। স্বপ্নে গৌরবীকে নিবারণ তার ছেলে মাথায় করে রাখে, তাকে সম্মান দেয়। আর স্বপ্নে হারান মা এবং গৌরবী একসাথে হাতে হাত ধরে এক আশ্চর্য দেশে গেছে। এমনি সময় হয়তো বিভিন্ন জায়গায় থানকুনি পাতা, দুব্বো ঘাস এক জায়গায় পাওয়া যায় না, আরেক জায়গায় গিয়ে আবার সে তার সন্ধান করে। কিন্তু আজকে চারদিকে শুধু দুব্বো ঘাস আর থানকুনি পাতা, প্রচুর মেলা, মানে প্রচুর। মাদার গাছ এক ধরনের গাছ, সেই গাছের লালচে রঙের ফুল হয় এই মাদার গাছে। আর ঢেকি শাক একরকম শাক, মূলত গুল্ম জাতীয় গাছ, ওষুধ হিসাবে ওর ব্যবহার আছে। এই সমস্ত কিছু চারদিকে রয়েছে, তারা অফুরন্ত, সেগুলোই তারা সংগ্রহ করছে। গরিব মানুষ, তাদের চাহিদা নিতান্তই সামান্য। তাদের চাহিদায় অনুযায়ী এইসব দুব্বো ঘাস, শাক পাতা, থানকুনি পাতা, এগুলোই তাদের কাছে কিন্তু স্বর্গ। তো সে ভাবছে তার স্বর্গ এবং হারান মার স্বর্গ কি কখনো এক হতে পারে? আসলে গরিব মানুষের স্বর্গ এক, সেটাই কিন্তু সেই উপলব্ধিটাই গৌরবীর মনে হতে লাগলো। যে তাদের প্রতিদিনের জীবনযাত্রায় বেঁচে থাকা লড়াইটাই সবার সবচেয়ে আগে। সেই লড়াইয়ে বেঁচে থাকতে গেলে যেটা তাদের সংগ্রহ করতে হয়, প্রতিদিন যে খেটে উপার্জন করতে হয়, সেই জায়গায় তার স্বর্গ এবং হারান মার স্বর্গ অবশ্যই এক, এই উপলব্ধিটা তার হয়। সকালবেলা গৌরবী হারাকে বলল, খাল পারে যা হারা, যোশীকে বল আমার দেহ ভালো নয়, যেন দেখা করে। আর দেখ, যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলিস মাসির উঠোনে, মনে থাকবে? হারা ভুরু কুচকে একটু বুঝতে চেষ্টা করলো। সব কথা ওর মনে থাকে না, সেজন্য ও করগনে নয়তো সুতোয় গিট দিয়ে রাখে, 1 2 3 4টে করে গিট দিয়ে রাখে। তাহলে তার 4টে কথা সে শুনে গেছে, 4টে কথা বলতে হবে এটা মনে করে। হারা বললো, লখার মাকে বলবো মাসির দেহ ভালো নয়। আর যদি কেউ বলে রাতে কোথা ছিলি, বলবো মাসির উঠোনে। উঠোনে, এই তো, এই ন্যাকড়াটা নে হারা, থানকুনো পাতা তুলবি। গৌরবী হাড়ি পাতিল নেড়ে ছেড়ে কগাল মিওনো চাল ভাজা পেল, হারাকে টোপলা বেঁধে দিল, বলল, নে জল খাস, যোশী যদি পারে জানি আমার উঠোন ঘুরে যায়। মিয়ানো মানে একদম নরম হয়ে যাওয়া, তাকে বলে মিয়ানো। আর টোপলা মানে মূলত কোনো থলির মধ্যে দিয়ে বেঁধে দেওয়া, এটাকে টোপলা বলা হয়েছে। টোপলা বেঁধে ওকে দিয়েছে এবং যোশীকে খবর দিতে বলেছে তার সাথে দেখা করার জন্য। হারা চলে গেল। গৌরবী উঠোন ঝাড় দিল, শুকনো পাতা, কাঠি, শুকনো ডালে জ্বালানির কাজ চলে। গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গাই বিওলে বকনা বাছুর এনে পালতো। গৌরবীর মনে পড়ে তার ছোটবেলার কথা। তার মা যখন ব্রাহ্মণ বাড়ির গরু বাচ্চা দিত, যদি বকনা বাছুর হতো, অর্থাৎ বকনা বাছুর বলতে স্ত্রী বাছুর, মেয়ে বাছুর হতো, তাহলে সেই বাছুর এনে প্রতিপালন করত। বাছুর যখন বড় হতো, তার খোল, খড়, গুড় সব খরচ মা দিত। গোবর দিয়ে ঘুটে দিত, গুল দিত। বড় হয়ে সেই গাই, সেই গরুটা, সেই বাছুর যখন বড় হতো, তার যখন বাচ্চা হতো, সেই গরুটাকে দিয়ে দিতে হতো মালিককে। আর যে বাছুরটা আবার হতো, সে বাছুরটাকে সে পেত এবং বাছুরটাকে কিন্তু আর কোনোদিন দিতে হতো না। এটা একটা ব্যবস্থা ছিল। আর যদি মেয়ে গরু হতো তাহলে সেটাকে পালন করতো। আর যদি এরে হতো, অর্থাৎ পুরুষ গরু হতো, যাদের হাল আছে, অর্থাৎ যারা হাল দিয়ে জমি চষে, তাদের কাছে দিয়ে দেওয়া হতো বা বিক্রি করা হতো। তো এই গ্রামে যে মানুষ বলতে নেই, এখানে তো মানুষই নেই। গৌরবীকে কে ওরকম একটা বাছুর পালতে দেয়? নিজের বলতে একটা ছাগল, একটা বকনা গাই গরু যদি থাকতো, তাহলে গৌরবীর কি আজ এই দশা হতো? তাহলে সেই গরুর দুধ বিক্রি করে
গোবর দিয়ে ঘুটে বিক্রি করে কত কিছু সে করতে পারত। থলিতে চাল সামান্যই ছিল, চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটায় নুনে একসাথে জাউ বসিয়ে দিয়ে গৌরবী ভেবে পেল না এরপর হারা এবং সে কেমন করে একবেলায় এক মুঠো খাবে। এই যে নানা ধরনের উপকরণ দিয়ে সে একরকম খিচুড়ির মতো জাউ, যার কথা বলা হয়েছে, সেই জাউ বসিয়ে দিয়েছে। মার সহ ভাত, মার গালা হবে না এই ভাতে, সেই সমস্ত কিছু খাবে এবং সে ভাবছে এরপরে সে তারা কি খাবে। এখন ওর হারান মার উপর রাগ হলো। কি বেয়াক্কেল মানুষ বলো, কি অবিবেচক। হারান মা কি আর ইচ্ছে করে মারা গেছে? কিন্তু তাও হারান মার উপরে তার একটা মিথ্যে রাগ হচ্ছে যে এইভাবে অবিবেচকের মতো, অর্থাৎ কোনো চারদিক বিবেচনা না করে এরকম ছোট একটা বাচ্চাকে রেখে বেয়াক্কেলে একটা মানুষ এভাবে মারা গেল। সাতকুলে কেউ নেই, আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো। এখন জাত কেমন করে থাকে, ধর্মের বা কি হয়, আমার আমার জাত আমি কিভাবে রাখবো, আমার ধর্মই বা কিভাবে থাকবে। খুব রাগ হতে লাগলো গৌরবীর। কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল, মাসি মেটে আলু রান্না করবে, হারা মেটে আলু নিয়ে এসেছে এবং তার মাসিকে, তার সম্পর্কিত মাসিকে বলছে মেটে আলু রান্না করবে, তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল। কত বড়টারে কোথায় পেলি? ঘরে ছিল, মা বলেছিল। হারা কর গুনে গুনে বলল, মাসিকে দিস হারা। আর বলেছিল কি? মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল। গৌরবী শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী যখন হামা টানে, তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাজতে মাজতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনই হতো বটে। এই যে হারার মা হারাকে বলে দিয়েছিল যে হারার মায়ের মৃত্যুর পরে হারার অবলম্বন হবে এই গৌরবী, এইটা যে উপলব্ধি সে করেছিল, এই কথাটা যখন হারার মুখ থেকে শুনলো, তখন হারার এই কথাটা শোনার পরে গৌরবীর ভেতরের মাতৃত্ব যেন জেগে উঠলো পুনরায়। যে মাতৃত্ব গৌরবীর সন্তানেরা যখন ছোট ছিল তখন একই রকমভাবে তাকে নাড়া দিত, সেই একই অনুভূতি যেন এতদিন পরে তার মনের মধ্যে আবার দেখা দিল। নিবারণ তো ওকে চায় না। সাবিত্রী এখন, সাবিত্রী বা পুটি এখন তার নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খাচ্ছে। ওদের ওখানে থাকতে তো গৌরবী নিজেকে শুধু এঁটো পাতা বলে মনে হতো, যে খাওয়ার পরে যে অবশিষ্ট উচ্ছিষ্ট যে পাতা, যাকে মানুষ আর রাখে না, যত্ন করে না, ফেলে দেয়। মনে হতো গত বছরের মনসা পুজোর ঘট ফেলে দিলেই হলো। যেন এরকমই অপ্রয়োজনীয় মনে হতো তার ছেলের বাড়িতে বা মেয়ের বাড়িতে। হারান মা ওর কথাই হারাকে বলেছিল। বড় ভালো লাগলো গৌরবীর, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো এই তো একটা প্রয়োজনের মানুষ মনে করেছে। গৌরবীর সামান্য স্নেহ মমতায়, মিষ্টি কথায়, আবেগে গলে যেতে পারে। কেউ যদি তার প্রতি একটু ভালোভাবে কথা বলে, স্নেহ মমতা দেখায়, মিষ্টি কথা বলে, তাহলে সে গলে যায়। এখনো নাক টেনে চোখ মুছে বলল, তার এই যে ভাবনায় তার চোখে জল এলো। তাই বলল, দুঃখী আরেক দুঃখীর মন বোঝে, তোর মাও দুঃখী, আমিও দুঃখী, তোর মা আমার মন বুঝেছে। তাই বলেছিল, নে হারা, মেলা কর, অর্থাৎ কাজ কর, পুকুরে যা, পুকুরে গিয়ে স্নান করে আয়। বিকেলে যোশী এসে উঠোনে বসলো। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। তারা সমস্ত সময় তারা সে তৎপর। ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না, পুরুষরা তার সন্তান স্ত্রীর প্রতি যত্ন করে না, যোশীর বড় দেয় না। ওদের মেয়েরা আশা করে না পুরুষরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে, তারা নিজেরা পরিশ্রম করে সংসারটাকে গুছিয়ে রাখে। ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে আর স্বামীদের তোয়াজ করে, অর্থাৎ তাদেরকে বেশ সমাদর করে, আদর যত্ন করে খুশি করার চেষ্টা করে। যোশীর নাকটা চাপা, নাকটা একটু ভেতরে ঢোকানো, মুখখানা বেশ পান পাতার মতো হরতনি, হরতন ইস্কাবন, হরতন যে পান পাতার মতো যেরকম তাস হয় সেরকম। চোখ দুটো সদাই সবসময় ঘোরে, সবসময় চঞ্চল, চারদিকে তার তীক্ষ্ণ নজর, এদিক ওদিক চোখ ঘুরতে থাকে। সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না। হাড়ির ভেতরে চাল আছে না ধান আছে, যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে, অর্থাৎ তার সতর্ক দৃষ্টি থাকে প্রত্যেকটা জিনিসের ওপরে। কি গো মাসি, কি বলবে? যোশীর এই গায়ে পড়ে গা দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর। তবে এখন গরজ বা তার নিজের প্রয়োজন, তোকে একটা কথা বলবো বলে ডেকেছি। বলো। দাঁড়াও মাসি, ওকে হারা নয়, ওর কথাই তো বলবো। কি? গৌরবী একটু ভীতু হাসলো, যে এখন যে কথাটা বলবে তাতে কিছুটা ভয়ের আশঙ্কা থাকতে পারে। গৌরবী যে কথাটা বলবে, যোশী কিভাবে কথাটা নেয়, দলে নিতে হবে যোশীকে। গৌরবী তার দলে, অর্থাৎ তার পক্ষে যোশীকে নিতে হবে, অর্থাৎ তার সমর্থন আদায় করতে হবে। নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? না হলে তার তো ব্যবস্থা করতে পারবে না। ওর মা তো মরে গেল,
ছেলেটা এখানেই ঘোরে যোশী, দুটো ভাত খায়, উঠোনে ঘুমায়। ঘরে ধরে উঠে বসে না তো, তোমার ঘরে উঠে বসে না তো? দেখো বাবা, ছোঁয়া নেপায় একাকার করো না। এই যে পরস্পর যে স্পর্শ করছো, জিনিসপত্র ছুঁচ্ছে, তাহলে কিন্তু তোমার এই যে ঘর দুষ্ট হবে, তাহলে কিন্তু ভালো কাজ হবে না এখানে। না না, উঠোনে থাকে, ওরই শানকিতে বা যে থালায়, মাটির থালা বা এই জাতীয় জিনিসেই খায়। আমি উপর থেকে ভাত দিই। ওর কেউ নেই, তাই তো তোরে শুধাই যোশী, তুই তো যাস শহরে। ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? আমি কি জানি, থাকার মধ্যে তো ঘরটুনি শুধু। গৌরবী বলছে ওর তো আর কিছুই নেই, ওর ঘরটুকু যা আছে। ঘর আবার ওর কি? ঘর বাঁধা তোমার ওই কুটুম ওই মুকুন্দবাবুর কাছে, ওর তো ঘর টর কিছু নেই। ঘর তোমার ওই কুটুম মুকুন্দবাবুর কাছে বাঁধা পড়ে রয়েছে। অর্থাৎ বিভিন্ন কারণে হয়তো টাকা পয়সা ধার দেনা করেছিল, এই জন্য ঘরটা বাঁধা পড়ে রয়েছে। তাই নাকি? নয়তো কি? হা ভগবান, এক কাজ করতে পারি কি, শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষে করে খাবে। ওই ছেলে, ওইটুকু ছেলে। তবে আমার কি, তোমার মাসি ভীমরতি। অর্থাৎ তুমি এই ধরনের কথা কেন বলছো? এই ধরনের ব্যাপার যে বলা, এটা একটা ভীমরতির লক্ষণ। অর্থাৎ বুড়ো বয়সে খামখেয়ালিপনা বা কাণ্ডজ্ঞানহীন আচরণ, এটাকে বলা হয় ভীমরতি। তো তুমি এই ধরনের কেন ভাবছো? ওর যা হবে হবে, তোমার এত ভেবে লাভ কি? ভিক্ষে করে খাবে খাবে, না খাবে না খাবে, তোমার কি আমার কি? যোশী, সে কথা সত্যি, তবে কি যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি, কেউ তাকে দয়া করেনি। প্রতিটা মুহূর্তে সংগ্রাম করে, লড়াই করে জীবনের সবকিছু আদায় করতে হয়েছে, এখনো পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচার লাভের পয়সা ওকে আছড়ে কামড়ে আদায় করতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর। তাই এই যে কেউ কারো প্রতি দয়া টয়া দেখালে তার ওর অঙ্গ জ্বলে, তা সেটা সে ভালোভাবে নেয় না। তাই গৌরবী হারার প্রতি যে দয়া দেখাচ্ছে, সেটা সে ভালো চোখে নিচ্ছে না। গৌরবীর কথা শুনে সর্বাঙ্গ জ্বলে গেল। যোশী বলল, তোমার দেশের রীতি কানুন জানি না, নিয়ম কানুন জানি না মাসি, তবে মুকুন্দবাবু যদি জানে তাহলে কিন্তু তোমায় খেদা করবে, তোমাকে কিন্তু এখান থেকে তাড়িয়ে দেবে। খেদা করবে কি কথা রে? মুকুন্দ আমার কে হয় জানিস? খেদা করবে বলছিস? মুকুন্দ আমার কে হয় জানিস? আপনজন, না তোমার আপনজন। তাই যে শাঁখ গুগলি কুড়িয়ে বেড়াও, একবেলা পোস্টা ভাত খাও, তুমি এদিকে বলছো মুকুন্দ তোমার আপনজন। আপনজন হলে তুমি কি শাঁখ গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পোস্টা ভাত, অর্থাৎ জলডালা ভাত, এই ধরনের ভাত খাও? তাহলে তুমি গরম ভাতই খেতে পারতে। অর্থাৎ গৌরবী মুকুন্দর সাথে তার হৃদ্যতা সম্পর্কের ভালো, এটা বলতে চাইছে, কিন্তু কঠিন বাস্তবটাকে যোশী তাকে দেখিয়ে দিল যে কঠিন বাস্তবটা কি। গৌরবী কেঁদে ফেললো। গৌরবী উপলব্ধি করলো যে হ্যাঁ, তার বাস্তবটা কিন্তু তা নয়, সে এমনি বলেছে। যোশী বলল, দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি? তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যরে ভালো করতে। তুমি দয়া দেখাচ্ছ, দুগাল মুড়ি দিলে, সেটা বুঝলাম। তোমার নিজেরই পেট চলে না, তুমি অন্যের ভালো করতে চাইছো। আমি বলি, শোনো, ও শহরে ছেড়ে দিয়ে আসি, আমি ওকে শহরে দিয়ে আসি। আছে মরে ও বুঝুগ্গা, যদি বাঁচে বাঁচার হলে বাঁচবে, না মরার হলে মরবে। শহরে কি ছেলে বাঁচে না? বাজারে আমের আটি চুষে, পচা কলা বেল খেয়ে, ফুটপাতে ঘুমিয়ে অমন লাখোর ছেলে, হাজার হাজার ছেলে, লক্ষ লক্ষ ছেলে ওইভাবেই তো বেঁচে রয়েছে। আচ্ছা শোন, তা যা হবে, একবার একটা বুদ্ধি করি। আচ্ছা সেটা না হয় বুঝলাম, একটা বুদ্ধি করি। কি? ধর নিবারণের কাছে যাই, যদি নিবারণের কাছে যাই, আমার ছেলের কাছে যাই, সে এখন বাড়িতে চাপা কল বসাচ্ছে, ইলেকট্রিক নিচ্ছে, সে বাড়িতে চাপা কল বসাচ্ছে, ইলেকট্রিক নিচ্ছে, তোমার কথা কে শুনবে? তাহলে মা বলে যদি ভাবতো, তাহলে কি তোমার এই অবস্থা হয়? তাহলে তাহলে কি, তা নিজের কপালকে বলো গা, নিজের কপালকে বলো, ভাগ্যকে বলো। যোশী উঠে দাঁড়ালো, বলে গেল, খাওয়া দাওয়া ছোঁয়া নেপা সৃষ্টি করো না মাসি। এই খাওয়া দাওয়া একসাথে এরকম ঘরে নিয়ে গিয়ে বসো না, চার জিনিসপত্র ছোঁয়াছাই করো না। তোমার ভাগ্যতা করি, তোমার কাছে মিনতি করছি, অনুরোধ করছি। মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি, দেশের মানুষ, ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? তোমায়, ও দেশের মানুষ বলে তোমাকে ছেড়ে দেবে তুমি যদি এরকম কাজ করো? মুকুন্দবাবু এই বাড়িতে মনসা ঘট পুজো করলো গত ভাদ্র মাসে, পাটা কেটেছে, আমরা সবাই খেয়ে গেলাম, অর্থাৎ হিন্দু আনিক চিহ্ন এই বাড়িতে বর্তমান। সেখানে তুমি একটি মুসলমান ছেলেকে আশ্রয় দেবে? সেটা সে মানবে না। তিনি শুনলে বেজার হবে, অর্থাৎ তিনি শুনলে কিন্তু অসন্তুষ্ট হবেন। গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল যে সে এখন কি করবে। গৌরবী যোশীর হাত ধরে বলল, কারোয় বলিস না যোশী, তোর পা ধরি, আর শোন, মেটে আলুটা নিয়ে যা। এই যে কিছুটা বলা যেতে পারে যে তার পক্ষে নিয়ে আসার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করলো। সে মেটে আলুটা দিয়ে এই যে যা ঘটনা ঘটেছে সেটা যাতে আর বাইরে পাঁচকান না করে, তার জন্যই কিছুটা তার মনকে শান্ত করার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করলো মেটে আলুটা দিয়ে। যোশী চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবী, কি করে এখনো, কোথায় যায়? মুকুন্দ যদি জানতে পারে, তবে যদি রাগ করে?
গৌরবী 7-5 ভেবে অর্থাৎ নানা জিনিস ভেবে কাপড়খানা কাচতে বসলো। নিবারণ যদি একটু বুদ্ধি দেয়, যদি বলে এসো আমার কাছে থাকো, আহা তেমন ভাগ্য কি হবে না। হারার মাকে যখন ওরা গোট দিল, হারাও এক মুঠো মাটি দিল, গৌরবী কি ছেলের হাতের আগুন পাবে না ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল। এরপরে গৌরবী নিবারণের বাড়ি গেছে। নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না, টিনের চাল, পাকা দেয়াল, উঠোনের চাপাকল, সেই সময় এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা বড় ব্যাপার। গৌরবী ঘরের এখানে ওখানে খড়ের নুটি গোজা, গৌরবীর ঘর যে ঘরে সে বসবাস করে সেখানে বিভিন্ন জায়গায় পাতা হয়তো সরে গেছে, সেখানে খড় বিচুলি দিয়ে অন্যান্য জিনিসপত্র দিয়ে সেখানে গুজে রেখে দিয়েছে যাতে জল না পড়ে। বকফুল আর বাজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়। বকফুল গাছ আছে সেখানকার পাতা পড়ে, আর আম গাছ একটা আছে যেখানে আম হয় না, এই জন্য বাজা বলা হয়েছে। তো সেই পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়। সন্ধে হলে শেয়াল উঠোন দিয়ে হাঁটে। সেবার শীতকালে খাটাস না বনবেড়াল, সিভেট ক্যাট বনবেড়াল, সেই বনবেড়াল ঢুকে গিয়েছিল তার বাড়িতে। গন্ধগোকুলও বলা হয়, ভামবেড়ালও বলা হয় সেই খাটাসকে। সে ঘরে ঢুকেছিল। এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না। এত সুন্দর করে তার ঘরকে সাজিয়ে তুলেছে, সেখানে মাকে জায়গা দিতে পারে না। নিবারণের বউ বলল, দেখে নজর দিও না মা, নজর দিও না, দুই প্রাণী খেটে খুটে এটুনি দাঁড় করিয়েছি। বলছে তুমি দেখে আবার কিন্তু নজর দিও না, তাহলে তোমার এই নজরে আমাদের জিনিসপত্র কিন্তু ঠিকঠাক থাকবে না, আর খারাপ হয়ে যাবে সবকিছু। না বাছার নজর দিইনি, অর্থাৎ আমার খারাপ দৃষ্টিতে তোমার সমস্ত কিছু, তোমার এই যে প্রতিপত্তি, তোমার যে সংসারে শ্রীবৃদ্ধি হয়েছে, সেই শ্রীবৃদ্ধি অটুট থাকুক, সেটাই আমি চাই। আমি এসেছো সব চা খাও জল খাও, অর্থাৎ এসেছো যখন চা খাও জল খাও, দে বউ একটু চা দে, ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না, বড় রাগী ছেলে তোমার জানি। আর দেখো, বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবলো, তারপর ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে 2টো টাকা বের করে গৌরবীকে দিল, বলল, ছেলেকে বলো না যেন এ আমার সুপুরি কেটে উপায় করা, সুপুরি কেটে আমি এটা আয় করেছি, এই কাপড়খানা ধরো। একটা কাপড় দিল। এমন কাপড় পরে আসতে আছে তুমি, যে এরকম ছেঁড়া কাপড় পরে এসেছো, যে দেখবে সে কি বলবে? তোমার ছেলের একটা নাম পরিচয় নেই? তোমার ছেলের এই সমাজে কি একটা নাম পরিচয় নেই? পাড়ায় নাম পরিচয় নেই? তার মা হয়ে তুমি এই ধরনের ছেঁড়া কাপড় পরে এসেছো? তা বটে, গৌরবী টাকা নিল, কাপড় নিল, এ কথা তার একবার মনে হলো না মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্নার্থী করে রাখে না কেন? মাকে দেখে, মার এই কঠিন পরিস্থিতি দেখে সে যদি লজ্জা পায়, তাহলে মাকে ভালোভাবে রাখে না কেন? কিছুক্ষণ পর গৌরবী কান খাড়া করলো। আশ্চর্যের আশ্চর্য, নিবারণের ঘরে রেডিও বাজছে। নিবারণ রেডিও কিনেছে, তার ঘর থেকে রেডিওর আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার সেই সময়ে দাঁড়িয়ে, এবং গৌরবীর কাছে সেটা আরো বেশি আশ্চর্যের বিষয়, কারণ গৌরবীর প্রতিটা মুহূর্তে জীবন যন্ত্রণায় সে দগ্ধ হচ্ছে, লড়াই সংগ্রাম করে তাকে বেঁচে থাকতে হচ্ছে, সেখানে তার ছেলের ঘরে রেডিও বাজছে, বিনোদনের জিনিস সে কিনতে সমর্থ হয়েছে। কতই তার টাকা পয়সা, কোত্থেকে এলো ও বউ? দোকান থেকে। কত দাম ও বউ বল না? জানি না মা, হোক না হোক 150 টাকা হবে। 150? গৌরবীর মাথা ঘুরে গেল। 150 মানে অনেক টাকা। 150 টাকা যদি গৌরবী হাতে পায়, তবে এখনই তার কপাল ফিরে, তার ভাগ্য খুলে যায়। আমাকে 100 টাকা দিবি বউ? গৌরবী আর নিজেকে সংবরণ করতে পারেনি, সে বউয়ের কাছে 100 টাকা চেয়ে বসলো। কোত্থেকে? গাছ থেকে পেরে এনে দেবো? এই কথাটা শুনে গৌরবী ছেলের বউও তেলে বেগুনে জ্বলে উঠলো, যে 100 টাকা মানে অনেক বড় ব্যাপার, কোথা থেকে দেবো? তবে একটা গরু কিনি, ঘুটে গোবর দিয়ে দুধ বেচে আমরা 2 প্রাণী বেশ চালিয়ে নেব। তাহলে একটা গরু কিনতাম, আমাদের যে প্রতিটা মুহূর্তে কিভাবে চলবো আগামী দিন সেটা ভেবে চিন্তিত। একটা গরু কিনলে সেই চিন্তা অনেকটাই লাঘব হয়ে যাবে। সেই ভেবে সে 2টো প্রাণী, এই কথাটা মেনশন করলো। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, 2টো প্রাণীকে? ওই একটা গরিব ছেলে বউ মাসি মাসি বলে, তার মা বাপ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই রে, বড় অভাগা। এই কথাটাই যখন নিবারণ শুনলো, সে কথা শুনে সে রেগে গেল। ও মাসি বোনপো দুধ খাবে, আমি গরু কিনে দেবো? যাও যাও, মেলা বকো না, এসে কথা বলো না। শোন নিবারণ, ছেলেটার কথা শোন। কি কথা? ছেলেটার মা গৌরবী সব বলে গেল, যা যা হয়েছে, যে তার ছেলেটি যে ভিন ধর্মের, কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে সব বলল। এত কথা শুনে বা এই ধরনের কথাগুলো শুনে সে যে অন্য ধর্মের, এই কথা শুনে নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল। নিবারণ বলল, তুমি নইলে এমন শত্রু আর কে হবে? তুমি আমার সব সময় শত্রুতা করো, আমি তো শত্রুর নয়তো কি? এ কথা যদি প্রচার যায়, অর্থাৎ সবাই জানতে পারে, তোমার আমার প্রায়শ্চিত্ত করতে হবে না? প্রায়শ্চিত্ত করতে হবে না? তুমি ওই ঘরে তাকে থাকতে দিয়েছো কেন? প্রায়শ্চিত্তের কেন? আমি কি তাকে ঘরে রাখছি না হাড়িতে খাওয়াচ্ছি? গরিবের গরিব হারাটা, তার একটা ব্যবস্থা যদি করে দিস, তাই বলছি। এতে প্রায়শ্চিত্তের কথা ওঠে কোত্থেকে?
ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে ওইরকম বুদ্ধি হয়েছে তোমার। প্রাচিত্তির করতে হবে, মেয়েটার বিয়ে হবে না, অর্থাৎ নিবারণে মেয়ে আছে, সমাজের লোকেরা জানলে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে না, এসব কথা তুমি বোঝো? যাও যাও, বেশি বকো না, মেলা বকো না। তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা, একটু আমাকে জায়গা দে। আমি কোথায় যাই? ও আমি জমিদার, তাই তোমায় আশ্রয় দেবো? কি ভেবে নিবারণ বলল, তারপরে কি জানি ভাবলো নিবারণ, তারপর বলল, তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম হয়েছে। আমার মা হয়ে ওই পাড়া গায়ে সেই রিমোট একটা ভিলেজে গিয়ে থাকবে, সেটা ভালো দেখায় না। তবে ও পাপ বিদেয় করো, তারপর ভেবে দেখবো। খবর দিও জানলে। অর্থাৎ ওই পাপ, অর্থাৎ হারাকে পাপ বলা হয়েছে, তাকে বিদেয় করো, তারপর দেখছি। ছেলেটা বিদেয় করো, এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় যুদ্ধের পরিবেশ, পাড়া গায়ে থাকো, সব কিছু জানতে পারো না। রোজ কত লোক এসে এপারে উঠছে, ওদের তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে দাও না কেন? বলো তো, সেখানে রেখে আসি কাল পরশু। যদি সেরকম হয়, আমি ওই যুদ্ধ বিধ্বস্ত জায়গা থেকে মানুষ যারা চলে আসছে, এটা হয়তো সেই 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথাই বলা হয়েছে। সেই সময় ওই দেশ থেকে, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়েও সেই সময়েও এসেছিল আমাদের এই বাংলায়। সেখানে কি হবে? ওকে গভর্নমেন্ট খেতে দেবে, কাপড় দেবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানে দেখিনি আমাদের দেশের কথা, অর্থাৎ যখন দেশ ভাগ হয়েছিল তখনও তো আমরা চলে এসেছিলাম, সেই কথা তোমার মনে আছে? মনে পড়ে? বহুকালে চলে এলাম, দেশ ভাগ তারপরে হলো রে। সেখানকার মানুষও আসছে কত, অর্থাৎ সেই দেশ থেকে, বাংলাদেশ থেকে, তখন বাংলাদেশ হয়ে ওঠেনি, পূর্ব পূর্ব পাকিস্তান থেকেও আসছে, সেখানকার মানুষও আসছে। ওখানে ওকে খেতে দেবে? ফেলে তো দিয়ে আসি না, তা বাদে পেলে খাবে, না পেলে না খাবে। মরে যাবে না? মরলে মরবে, রোজ দিন হেথা হোথা মানুষ মরছে না, ওর কপালে তাকে মরবে। নিবারণ হঠাৎ হাসি পেল। তার মা কেন এত চিন্তিত, মরবে বাঁচবে, এই সমস্ত ভাবনা ভাবার দরকার কি? খানিকটা বেশ হাসি পেল, খানিকটা হেসে নিল নিবারণ। তারপর বললো, এখন এসো, ওর ব্যবস্থা করো, তা বাদে দেখি এখানে তোমায় আনতে পারি কিনা। তোমার আবার নাতি হবে যে, অর্থাৎ তোমার ছেলের আবার সন্তান হবে, সেজন্য ওনাকে বলা কেন বাপু? শাশুড়ি নিয়ে ঘর করিনি, তা বলে কি আমার তিনটে ছেলে মেয়ে হয়নি? তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো, আমার দোহাই দাও কেন? অর্থাৎ আমার কথা বলে এই কথা বলছো? তোমার মাকে মা বলে ডাকার ইচ্ছা হয়েছে, তাই আমার সন্তান হবে, তোমার সন্তান হবে, এই জন্য তুমি মাকে এনে রাখতে চাইছো? এই ধরনের অজুহাত দেওয়াটা ঠিক নয়। এর আগেও তোমার মা না থাকা অবস্থায় আমার তিনটে সন্তান হয়েছে, সেটা কিভাবে হয়েছে? এই কথা বলে স্ত্রী এবং নিবারণ, এই দুজনের মধ্যে কিন্তু ঝামেলা শুরু হয়ে যাবে। কেন? তোর মা এসে 3 সন্ধে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না? অর্থাৎ আমার শাশুড়ি এসে 3 বেলা এসে ভাত খেয়ে যায়, আমার মা খেতে পারে না? ওরে আমার মা সোহাগী ছেলে, অর্থাৎ মায়ের প্রতি এত সোহাগ দেখাচ্ছ, ভালোবাসা দেখাচ্ছ, আহ এই কথা বলে আমার মাকে তুইয়ে তাইয়ে, অর্থাৎ ভুলভাল বুঝিয়ে তুমি 21 টাকা নাওনি আমার মার কাছ থেকে? 21 টাকা নিয়েছো না? শোধ দিয়েছিলে? কখনো শোধ দাওনি, সে কথা মনে করো একবার। তবে রে, এই কথা বলে দুজনে ধুমধুমার ঝগড়া লেগে গেল। গৌরবী ভয়ে ভয়ে বেরিয়ে এলো যে তার ছেলে এবং ছেলে বউয়ের মধ্যে ঝামেলা লাগছে, এই পরিস্থিতিতে আর থাকা ঠিক হবে না। বাস রাস্তায় হারা বসেছিল। হারাকে বললো, চ হারা, ঘরে যাই। দোকানের সামনে এসে হারা বললো, তুমি যাও, আমি কেরাচিনি নিয়ে যাই। পয়সা কোথা পাবি? যে কেরাচিনি মানে কেরোসিন। পয়সা তো আমি দিই না মাসি, আমি ওদের কাঠ এনে দিই, পাতা কুড়িয়ে দিই, উনি আমায় এটুনি কেরাচিনি লম্ফ জ্বালতে দেয়। আন। গৌরবীর ইচ্ছে করছিল হারার উপর রাগ করে, কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো, একটু কেরাচিনি দিয়ে বা কে ওকে সাহায্য করে। রাতে গৌরবের হারা ঘর আর দাওয়ায় শুলো। হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয়, কিন্তু গৌরবীর বুকের ভেতরে কে যেন না না বলতে লাগলো। অর্থাৎ হারাকে তাড়িও না, হারাকে তাড়াস না। সে কি হারার মা, না নিবারণের মা? হারার মা বলেছিল গৌরবীর কাছে পড়ে থাকতে হারাকে। সেই যে কথাটা, সেই কথাটা কি মনে করে কি তাকে সে তাড়াতে পারছে না? নাকি নিবারণের মা, অর্থাৎ গৌরবীর মাতৃত্ব, তার মমতা, তার ভালোবাসা, সন্তান স্নেহ, এই যে স্নেহ তার মনের মধ্যে রয়েছে, তার থেকে সে তাড়াতে পারছে না। কদিন বাদে মুকুন্দ এলো। একই কথা শুনছি পিসি। কি কথা? তুমি হারাটাকে আশ্রয় দিয়েছো? আশ্রয় আর কি, ও একা, আমিও একা, সন্ধেবেলায় উঠোনে পড়ে থাকে। না পিসি, এ কথা ভালো নয়। এখন দেখো, যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই, যেখানে খুন খারাপি হয় সেখানে জমির দাম নেই। আমার এই ভিটেটা পালবাবুদের দেবো, ওরা পার্টি করে, খুঁটির জোর আছে, তাদের ক্ষমতা আছে, ওরা এখানে গুদম করবে, জিনিসপত্র মজুত করবে, আড়ত বানাবে বা এই জাতীয় কিছু করবে। তাই আমি জায়গাটা আমার হাতছাড়া হয়ে যেতে পারে। আসলে কি বলে এই জায়গা থেকে গৌরবীকে হয়তো তাড়াবে, সেটা না বুঝতে পেরে এখন এই পালবাবুদের দেবে, পার্টির জোর আছে, খুঁটির জোর আছে, এই সমস্ত বলে হয়তো তাকে উৎখাত করার একটা পরিকল্পনা ভেবে রেখেছে। কিসের?
অর্থাৎ কিসের গুদম করবে? তাতে তোমার কি? এখন পালবাবুরা এই কথা শুনলে খুব রাগ করবে, ওদের পুজো আচ্ছা আছে, ওরা ধর্মপ্রাণ মানুষ। তবে কি হবে মুকুন্দ? নিবারণ তো ভালো কথা বলেছে, ছেলেটাকে বিদেয় করো, নিজের ঘরে গিয়ে ওঠো, বউ তোমার মন্দ নয়। বউ কেন মন্দ হবে? আমার ভাগ্য মন্দ বাবা, কপালটা খারাপ। তা দেখো যা পারো করো, তবে ও ছোড়াকে যদি বিদে না করো আমার ভিটে ছেড়ে দাও, এই ছোড়াকে বিদে করো। ছেড়ে দেবো? অবাক মুকুন্দ, ছেড়ে আমি কোথায় যাবো? আমি কোথায় যাব? তা আমি কি জানি? মুকুন্দ জুতো মশমশিয়ে, অর্থাৎ পাতার উপর দিয়ে চললে যেমন মশমশ আওয়াজ হয়, যেমন আওয়াজ হয় সেরকম ভাবে সে চলে গেল। নতুন জুতো পরলেও এরকম আওয়াজ হয়। গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল। অর্থাৎ তার হারার জন্যই তার এরকম পরিস্থিতি। তার যেইটুকু আশ্রয় ছিল সেটুকু আশ্রয় হয়তো তাকে হারাতে হবে। মর মর, তোর জন্য আমার এত দুর্ভোগ, তোর জন্য আমাকে সবাই কুকুরতারা করে, মর তুই, যেখানে ইচ্ছে বিদায় হ। হারা ভয়ে পালিয়ে গেল। গৌরবীর মূর্তি সে হয়তো আগে দেখেনি। পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল। বসে বসে মার জন্য কাঁদলো। কেঁদে কেঁদে যখন হারা ঘুমোলো তখন বিকেল হয়ে গেছে। ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আসা করতে লাগলো। যেন কে বলল চোখ খুললেই হারা দেখবে সমস্ত কিছু ঠিক আছে, মা রাঁধতে বসেছে। হারা চোখ খুললো। নিমনিমে অন্ধকার, হালকা অন্ধকার। নিমনিমে মানে অস্পষ্ট অন্ধকার রয়েছে, আবছা অন্ধকার। কে ওর গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে? মা নাকি? মা তো নেই, মা মরে গেছে। তবে কে? কে তাকে ঠেলছে? মাসি গো! হারা ভয়ে কেঁদে উঠল। মাসি তার তখন ওই ভয়ের মুহূর্তে মাসির কথা মনে পড়েছে, যে মাসি তার আশ্রয়। মাসি বলে সে চিৎকার করে উঠেছে, ও ঠাড়া, আমি মাসি, আমি মাসি এসেছি, ও ঠাড়া, আমি মাসি। মাসি? হ্যাঁ, চল আমরা চলে যাব। কোথায় যাবে তুমি? শহরে। শহরে যে তুমি যাও না, তুমি হাঁটতে পারো না, যে তুমি তো শহরে যাও না, তুমি তো হাঁটতে পারো না। পারবো হারা, শোন আমরা শহরে যাব। সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না, কেউ কারে চিনে না। সেটা আমরা কোথা থাকবো মাসি? ফুটপাতরে। কি খাবো? ভিক্ষে করব, কেউ তোর পরিচয় জানবে না, আমার পরিচয় জানবে না। ভিক্ষে করব? হ্যাঁ রে, পথে পথে ভিক্ষে করব। পথে বসে রাঁধবো, ফুটপাতে শোবো। কাপড় নেতা গেরি মাটি বা গৈরিক মাটি, এক রকমের মাটি, তাতে রং করলে ময়লা বোঝা যায় না। যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি। চলো। গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। এখানে গ্রাম থেকে শহরে যে উত্তরণ, এর মধ্য দিয়ে তাদের যে ধর্ম পরিচয়, জাতি পরিচয়ের ঊর্ধ্বে মানুষ, এই যে বড় পরিচয়, এই বড় পরিচয়ে তারা পরিচিত হতে চায়। সেই বড় পরিচয়ে, যেখানে শহর সমুদ্র, সেখানে নদী নালা সব এসে মেশে। সমুদ্রের এই বিশালতায় কোনো কিছুই কিন্তু মূল্য রাখে না, সব কিছু একাকার হয়ে যায়। তাই এই ধ্বনি বা এই সুরের মধ্য দিয়ে গল্পটা শেষ হলো। একটা অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা, একটা বিভাজনের বাইরে মানুষে সম্মিলন, মানুষের সবচেয়ে বড় পরিচয় ধর্ম, জাতি, ভেদ, তার ঊর্ধ্বে যে মানুষের সবচেয়ে বড় পরিচয় যে মানুষ, এই পরিচয়ের সুরেই গল্পটি কিন্তু শেষ হলো। শেষ পর্যন্ত গল্পটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো।